সামনের গার্মেন্টসে। সালাম হক বলল, তুমি লজ্জা পাচ্ছ নাকি? আরে লজ্জা পাওয়ার কিছু নেই। হয়েছে, না খেলে জায়গা চিনবে কিভাবে? এই যে সময়টা কাটাচ্ছ, এক সময় গিয়ে মনে হবে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এটা সময়। এই সময় থেকে অনেক কিছু শেখার আছে। জীবনের প্রতিটা পদে পদে এই সময়ে মনে করে হবে তুমি শক্তি পাবে। স্যারের কথা শিমুল সহজ হয়। অল্প বিস্তর কথা স্যারকে খুলে বলে, দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেক চাকরির জন্য চেষ্টা করেছি, এখনো করছি, কিন্তু হচ্ছে না। সালাম হক বললেন, একদিন ভেঙে পড়েছ যে শক্তি থাকবে, দেখবে বিপদ আসলে মোকাবিলা করতে কোনো সমস্যা হবে না। আর এতদিন হলো আমাকে একবার স্মরণ করতে। শিমুল অকপটে বলে, লজ্জায় আপনার কাছে যাইনি। লেকচারার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আর আমি ফিরিয়ে দিয়েছিলাম। লজ্জার কি আছে? লজ্জায় কি জীবন চলেছে? নিশ্চয় চলছে না। পুরুষদের লজ্জা থাকতে নেই। সমস্যা ঠিক জায়গায় গিয়ে তুলতে ধরতে হলে, তা না হলে সাধারণ আশায় কি বোকামি। শিমুল মুগ্ধ চোখে সালাম হকের দিকে তাকিয়ে থাকে। আগেও তিনি শিমুলকে এইভাবে বোঝাতেন, এখনো বোঝাচ্ছেন। সালাম হক মাথা নেড়ে বলল, বিকালে ভার্সিটি যাবে, ঠিক আছে? শিমুল মাথা নেড়ে সায় দেয়। সালাম হক উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, শিমুল, তুমি যেভাবেই ভাত খেলে, তোমাকে দেখে আমার মনে হলো আমি যুবক বয়সে আমাকেই দেখছি। বিকেলে দেখা হচ্ছে তাহলে। আস্তে করে উনি বেরিয়ে যাওয়ার আগে বিল দিতে ভোলে না। শিমুল না করলেও বাচ্চাদের যেভাবে তার বাবা চোখ রাঙিয়ে না করে, ঠিক সেভাবে না করে। গার্মেন্টসে ঢুকতে একটু লেট হয়ে যায়। দারোয়ানকে অনেক বুঝিয়ে বেরিয়েছিল, এখন গিয়ে দেখে মিরাজ সাহেব দারোয়ানকে বকাঝকা করছে। শিমুলকে দেখে ইচ্ছা মতন কথা শোনায়। এক পর্যায়ে বলে আর কাজে আসতে হবে না। আসলে সেদিন শিমুল ওনার কথার ওপর কথা বলেছে, আবার বউ নিয়ে নাকের ডগা দিয়ে চলে এসেছে। এটার ওনার গায়ে লেগেছে, তাই তো শিমুলকে তাড়াতে চাইছে। শিমুল মাথা ধরে যায়, আস্তে করে বেরিয়ে আসে। মনে মনে রাজ্যের যত বিশ্রী গালে আছে সব উগড়ে মিরাজের উপর দেয়। সালাম হকের আদেশ অনুযায়ী হাঁটতে হাঁটতে ভার্সিটিতে যায়। সালাম হক যেন শিমুলের অপেক্ষাই ছিল। আসার সাথে সাথে বলল, শিমুল ইংরেজিতে মাস্টার পড়ছে, তাই না? ওনার মনোভাব শিমুল বুঝতে পারে না। বোকার মতন মাথা নেড়ে হ্যাঁ বলে। ইংরেজি পড়তে পারবে না? পারবে তো, আমার স্টুডেন্ট আমি জানি। শিমুল এবার ওনার কথার মানে বুঝতে পারে। সারা শরীর এক অজানা উত্তেজনায় ছেয়ে যায়। চোখের পলক কয়েকবার ফেলে বলল, স্যার। সালাম হক শিমুলের দিকে না তাকিয়ে ফাইল হাতে নিয়ে বলে, শনিবার থেকে জয়েনিং। শিমুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তারপর খুশিতে সালাম হককে জড়িয়ে ধরে ফেলে। পর মুহূর্তে মনে হয় জড়িয়ে ধরাটা বেশি করে ফেলেছে। ওনাকে ছেড়ে বলে, স্যার সরি, আসলে। শিমুল আর কিছু বলতে পারে না, তার গলা কেঁপে ওঠে। সালাম হক কাঁধে হাত রেখে বলল, সমস্যা নেই, যাও বাসা। বাসায় আসার বাকিটা পথ শিমুল পারে না, উড়ে উড়ে চলে আসে। গলিতে এসে এক প্রকার দৌড়ে বাসে গিয়ে ঢোকে। পুষ্প কিছু বুঝে ওঠার আগে শিমুল পুরুষালী গলায় চিৎকার করে ওঠে। পুষ্প ভয় পেয়ে যায়। শিমুলের চিৎকারে তার হাত পা কাঁপে। শিমুল এইসবের তোয়াক্কা করে না। পুষ্পকে পাঁজা কোলে নিয়ে ঘুরতে ঘুরতে বলে, বউ রে, চাকরি তো হয়ে গেছে রে বউ। শিমুলের কথায় পুষ্প হতবাক। কথা বলার শক্তি যেন ফুরিয়ে গেছে। ঠোঁট নেড়ে কোনো রকমে বলল, সত্যি? শিমুল মাথা ঝাঁকায়। একটা চাকরি যে তাদের দুজনের কাছে কি, এটা শুধুমাত্র তারাই জানে। শিমুলের কথা যেন পুষ্পের বিশ্বাস হয় না। সে মাথা নেড়ে বলে, আসলেই এসব নিয়ে একদম মজা করবে না, বলে দিলাম। অনেকদিন পর শিমুলের মুখে খুশির ঝলকানি পুষ্প নজর এড়ায় না। এতে শিমুলের কথার সত্যতা যাচাই করে নেয়। সে শিমুলের খুশিতে উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে কেঁদে দেয়। হাত দিয়ে শিমুলের গলা আঁকড়ে ধরে। শিমুল থেমে বলে, আরে এখন কাঁদে কেন? তোমার কাঁদার দিন শেষ পুষ্পরানী। তোমার বর ভার্সিটির লেকচারার হয়ে গেছে, শনিবার থেকেই জয়েনিং। তার কথা শুনে পুষ্প বাচ্চাদের মতন ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। শিমুল পুষ্পকে সহ ফ্লোরে বিছানা তোষকে বসে। কান্নারত বইয়ের মুখের দিকে তাকিয়ে মিটমিটে হাসে। শিমুলের মিটমিটি হাসা দেখে পুষ্প কান্না থামায়। শিমুল বলে, আরো কাঁদো, দেখতে ভালোই লাগছে তো। পুষ্প শিমুলের মুখের দিকে তাকিয়ে থাকে। চোখ দিয়ে ঠিক পানি পড়ছে। চোখের পানির দিকে তাকিয়ে শিমুল থম মেরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে গম্ভীর গলায় বলে, তোমার চোখ থেকে অনেক পানি ঝরেছে, আজকেই যেন শেষ কান্না হয়, আর কখনো কাঁদবে না, মনে থাকবে। এখন হাসো তো। পুষ্প কান্নারত মুখেই হাসে, চোখে জল মুখে হাসি। মাথা নেড়ে বলল, আমার খালি কান্না আসতেছে।
এটা বলে আবারও কেঁদে দেয়। শিমুল কিছু বলে না, সে জানে পুষ্প খুশিতে কাঁদছে। থাক কাঁদুক, মাঝে মাঝে কাঁদার প্রয়োজন হয়। রাতে শিমুল পুষ্পকে নিয়ে বাইরে খেতে চায়। দুজনে খাওয়ার পর কতক্ষণ হাঁটে, তারপর দুজনে ব্রিজের উপরে গিয়ে দাঁড়ায়। রাতের খোলা বাতাস এলোমেলো ছুটে দুজনকে ছুঁয়ে দেয়। পুষ্প মুগ্ধ চোখে রাতের ঢাকা দেখে। আজকে রাতের ঢাকা দেখতে ভালো লাগছে। শিমুল পুষ্পর হাত ধরে টেনে দুজনের মাঝে কিঞ্চিত দূরত্ব ঘুচিয়ে দেয়। তাদের বিয়ের বছর পেরিয়ে গেছে, কিন্তু শিমুল পুষ্পর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারেনি। আসলে পুষ্প কোনো শখ করেইনি। সে সবসময় শিমুলের পকেটের খবর জেনে কিছু চায়, কিন্তু শিমুলের ইচ্ছা করে বউকে এটা সেটা কিনে দিতে। বিয়ের পর এখনো দুজনে কোথাও ঘুরতে যায়নি। শিমুলের খুব ইচ্ছা করে দূরে পাহাড় ঝর্ণা ঘুরে আসতে, কিন্তু টাকার কারণেই যাওয়া হয় না। একদিন টাকা হবে, কিন্তু এই শখের বয়সটা আর থাকবে না। তখন মানিব্যাগ ভর্তি টাকা থাকবে, কিন্তু কিছু খেতে ঘুরতে কিনতে ইচ্ছা করবে না। শিমুল দীর্ঘশ্বাস ফেলে পুষ্পর কাঁধে চোয়াল ঠেকিয়ে বলে, খুব ভালোবাসি পুষ্পরানী। পুষ্প দূরে টিমটিম করে জ্বলা লাল বাতিটার দিকে তাকিয়ে হাসে। এই পুরুষটা তার জীবনের সব থেকে বড় পাওয়া। যত রকমের একটা মেয়েকে সুখী করানো যায় সবটাই শিমুল করে। নিজের সর্বস্ব উজাড় করে সে তার পুষ্পরানীকে ভালোবাসে, সুখে সুখে সর্বসুখী বানাতে চায়। শিমুলের এমন সহজ স্বীকারোক্তি শুনে পুষ্পের মনে ভালো লাগার পরিমাণ বাড়ে। হাত দিয়ে শিমুলের উস্কুস চুলে আঙুল বুলিয়ে বলে, ভালোবাসি শিমুল রাজা। রাতে বাসায় ফেরার পরে শিমুল পুষ্পের সান্নিধ্যে ছাড়ে না। আজকে তার রাজত্ব চলবে, কোনো নাটা চলবে না। আজকে দুজনের খুশির দিন। আর পাশে যদি থাকে পুষ্পর মতন প্রিয় রমণী, তাহলে কোনো কথা শুনতে বা মানতে চায় কে? শিমুলের বেসামাল কথায় আদুরে আবেশে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। শিমুল মুগ্ধ নয়নে এই পবিত্র হাসি দেখে। এমন কঠিন পরিস্থিতিতে মেয়েটা যেভাবে তাকে সান্ত্বনা দিয়েছে, এটাই শিমুলের শক্তি, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে বলে, কি দেখো? তোমাকে। পুষ্প লাজুক হাসে। ছেলেটা এত সহজে সব স্বীকার করে নেয়। হতে পারে তাদের টাকা কম, কিন্তু ভালোবাসা একদম ভরপুর। পুষ্প মনে মনে ভাবে, আচ্ছা শিমুল টাকা হলে কি এভাবে ভালোবাসবে, সহজ স্বীকারোক্ত করবে, কাঙাল হয়ে ভালোবাসা চাইবে, নাকি পুষ্পর থেকে দূরত্ব বাড়িয়ে দেবে? পুষ্প মনের খচখচানি চেপে রাখতে পারে না। শিমুলের বুকে নাক ঘষে আদুরি গলায় বলল, যখন তোমার অনেক টাকা হবে তখনও কি আমাকে এভাবে ভালোবাসবে? শিমুল ভ্রু কুচকালো। টাকার সাথে ভালোবাসার কি সম্পর্ক? না, টাকা হলে যদি ভালো কম বাসো? শিমুল বলল, ধুর পাগলি, তুমি আমার রানী। রাজার কাছে রানীর গুরুত্ব সবসময় বেশি। আমার খারাপ সময়ে যে পাশে থেকেছে, আল্লাহ চাইলে ভালো সময় আসলে তাকে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। শিমুলের উত্তর শুনে পুষ্প খুশি হয়, আহ্লাদি গলায় বলল, কখনো কষ্ট দেবে না, আমি একদম সইতে পারবো না, মরে টরেও যেতে পারি। শিমুল হাসে। পুষ্পকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, তাকে সুখে রাখতেই তো এত লড়াই। পুষ্পর ফর্ম ফিল আপের জন্য টাকার দরকার। শিমুলের হাতে সামান্য টাকা আছে। শিমুলের হাতের মোবাইলটা বিক্রি করে দেয়। পলাশ যদিও শিমুলকে টাকাটা দিতে চেয়েছিল, কিন্তু শিমুল নেয়নি। এই দুর্গম পথে কারোর সাহায্য ছাড়াই জয়ী হতে চায়। পুষ্প একবার বলেছিল, পরীক্ষা না দিই এই অবস্থায় এতগুলো টাকা কোথায় পাবো? শিমুল কঠিন চোখে তাকিয়ে বলেছে, পরীক্ষা না দেই মানে? কার জন্য এত কষ্ট করছি? মাথায় ঢুকিয়ে নাও, তোমাকে অনেক পড়তে হবে পুষ্প। পুষ্প মাথা নিচু করে ফেলে। তাকে নিয়ে শিমুলের অনেক স্বপ্ন। মোবাইল বিক্রি করে অর্ধেক টাকা গ্রামে পাঠিয়ে বাকি টাকা দিয়ে শিমুল 2টা প্যান্ট 2টা শার্ট কিনে। ভার্সিটিতে তো আর যেমন তেমন করে গেলে হবে না, সে শিক্ষক মানুষ, শালীনতা বজায় রেখে সুশীল পোশাকে যেতে হবে। চুলদাড়ি কেটে নিজেকে চলনসই করে। অবশেষে কাঙ্ক্ষিত দিন আসে। শিমুল ভার্সিটিতে যায়। সব শিক্ষকেরা তাকে স্বাগতম জানায়, সব স্টুডেন্টদের সাথে পরিচয় করে দেওয়া হয়। কিছুদিনের মাঝেই ছাত্রছাত্রী প্রিয় স্যারের জায়গা দখল করে নেয়। শিমুল বেশ বুঝতে পারে মেয়েরা যে তাকে মুগ্ধ চোখে দেখে। তার নাম যেমন, সে দেখতেও তেমন। এক দেখায় সবার নজর কাটতে সক্ষম। শিমুল ভুল করেও কোনো মেয়ের দিকে তাকায় না। সে জানে এটা ভার্সিটি কলেজ না। ভার্সিটির মেয়েরা স্যারকে কিছু বলতে দ্বিধা করবে না। এই চাকরিটা তার সোনার হরিণের মতন, এটা হারানোর মতন কোনো কাজ করা যাবে না। এইভাবে কেটে যায় 1 মাস। ইদানিং তিহা নামের একটা মেয়ে সারাক্ষণ ফলো করছে। ব্যাপারটা শিমুলের ভালো লাগে না, সে বেশ বিরক্ত। শিমুল ভার্সিটি থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়ায়। তখনই 3rd ইয়ারের ক্লাস টপার তিহা এসে পাশে দাঁড়ায়। শিমুল এক পলক তাকিয়ে আবার সামনে তাকিয়ে থাকে। তিহা গলা খাঁকড়ি দিয়ে শিমুলের দৃষ্টি আকর্ষণ করতে চায়। শিমুল ভদ্রতাবশত তাকায়। তিহা বলে, স্যার। তিহা না বলার কথা তার মুখে লাজুক হাসিতেই বোঝা যাচ্ছে। শিমুল বিরক্তিতে তিহার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? বড়লোক বাবার একমাত্র মেয়ে, শিমুলকে নিজের কথা জানাতে দ্বিধা করে না।
স্যার আপনাকে আমার ভালো লাগে। শিমুলের আন্দাজি ঠিক হয়। সে মুচকি হেসে বলল, তারপর? আপনি চাইলে আব্বুকে বলে আমরা বিয়ে করে ফেলবো, যদি আপনার প্রেমে আপত্তি থাকে। গুড আইডিয়া। তারপর? শিমুলের কথায় তিয়া অপ্রস্তুত হয়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, মিনমিন করে বলে, প্রথম দিন থেকেই আপনাকে ভালো লাগে, আপনাকে না পেলে মরে যাব। শিমুল মনে মনে হাসে। এই সিনেমাটিক ডায়লগ এই যুগেও ব্যবহার হয় নাকি? মরবেন কেন? আমি কি অক্সিজেন? শিমুলের কথায় তিয়া খুশি হয়, লাজুক হেসে বলল। হ্যাঁ। শিমুল প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বের করে পুষ্প আর তার জড়িয়ে ধরে রাখা ছবিটা দেখিয়ে বলে, আমার অক্সিজেন। আশা করি আর কখনো এসব আমার সামনে বলতে আসবেন না। আমি শিক্ষক, সম্মান দিতে শিখুন। তিয়া অবাক চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কে জিজ্ঞাসা চোখে শিমুলের দিকে তাকালে শিমুল বলে, এটা আমার স্ত্রী, আমার পুষ্পরানী। রিক্সা আসলে তিয়ার অবাক হওয়ার দৃষ্টি উপেক্ষা করে শিমুল বাসার উদ্দেশ্যে যায়। তার পকেটে প্রথম মাসের বেতনটা। খুশিতে তার কেমন জানি লাগছে। বারবার পুষ্পর হাসিমাখা মুখটা ভেসে ওঠে। ভাবছে গিয়ে টাকাটা পুষ্পর হাতে দেবে। পুষ্প তখন বিছানায় গড়াগড়ি খাচ্ছিল। আজকাল শরীরটার অবস্থা ঠিক বোধগম্য হয় না, সব সময় খারাপ লাগে, শরীর গুলিয়ে আসে, শুয়ে থাকতে ইচ্ছা করে। শিমুলকে ফোন দিতে ইচ্ছা করলেও উপায় নেই, তার যে মোবাইল নেই। শিমুল একটা 1200 টাকার সেট ব্যবহার করে। শিমুলের কথা ভাবতে ভাবতে শিমুল আসে, পুষ্প ঠান্ডা পানি এনে দেয়। শিমুল পুষ্পর হাতে একটা খাম দিয়ে বলে, এটা তোমার। পুষ্প খামের দিকে তাকিয়ে বলে, কি? শিমুল পানি খায়। গায়ের শার্টটা খুলতে খুলতে বলে, খুলো, খুলে দেখো। পুষ্প খামটা খুলে দেখে অনেকগুলো 1000 টাকার নোট। তার চোখের মনি বড় বড় হয়ে যায়। বিস্ফোরিত নয়নে শিমুলের দিকে তাকায়। শিমুল পুষ্পর চাহনি দেখে হাসছে। পুষ্প দ্রুত বলল, বেতন পেয়েছো? হ্যাঁ। আল্লাহ, কতগুলো টাকা! শিমুল হাসে। পুষ্পর টাকাগুলোর দিকে তাকিয়ে মনে পড়ে যায় দুজনে এই টাকার জন্য কত কষ্ট দিন কাটিয়েছে। কতগুলো টাকা হাতে নিয়ে পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। শিমুল অবাক হয়ে বলল, এই মেয়ে, আবার কাঁদো কেন? আল্লাহ, কি যন্ত্রণা! পুষ্প কথা বলে না, শিমুলের দিকে তাকিয়ে কাঁদে। শিমুলের কাছে গিয়ে জড়িয়ে ধরে, শাসানো গলায় বলে, আর কাঁদতে মানা করেছিলাম না? পুষ্প টাকাগুলো বুকে জড়িয়ে ধরে বলে, আজকেই শেষ, আর কখনো কাঁদবো না। শিমুলের চোখের কোণেও পানি ভরে আসে। গলা বুঝে কান্না আসতে চায়, কিন্তু কাঁদে না। তার যে শক্ত থাকতে হবে, পুরুষ বলে কথা। নারীদের মতন সহজে নিজেকে ভেঙে দেওয়ার অধিকার যে বিধাতা দেয়নি। পুষ্পর মাথায় চুমু দিয়ে বলল, আচ্ছা, আজকেই লাস্ট। শিমুলের আশকারা পেয়ে পুষ্প হামাও করে কাঁদে। এই টাকার জন্য শিমুল কত অপমানিত হয়েছে, দুজনের খাবারে কত কষ্ট পেয়েছে। শিমুলের মাথায় দুষ্টুমি আসে। আস্তে করে বলল, আজকে আমাকে আমার এক ছাত্রীর বিয়ের প্রস্তাব দিয়েছে। সাথে সাথে পুষ্প কান্না থেমে যায়। তড়িৎ গতিতে মাথা তুলে শিমুলের দিকে তাকায়। পুষ্প থমকানোর চেহারা দেখে শিমুলের খুব ভালো লাগে। আর একটু রাগাতে বলে, ছাত্রী রিবা কি দোষ বলো? এমন তরতাজা স্যার যদি ঘুরে ঘুরে ক্লাস নেয়, তাহলে কি প্রেমে না পড়ে পারে? ইস, কি ফিলিংস! আহা! পুষ্প রাখলো না, বরং পদ্মবরণ আখিতে পানির বাঁধ ভাঙল। অবস্থা বেগতিক দেখে শিমুল কান ধরে দাঁড়িয়ে সরি বলল। পরে উপায় না পেয়ে আধা খোলা শার্ট গায়ে কানে ধরে উঠবস করলো। পুষ্প ফোলা ফোলা চোখে শিমুলের দিকে তাকিয়ে ভাঙা গলায় ফ্যাঁস ফ্যাঁস করে বলল, পরীক্ষা দিয়ে তোমার ইউনিভার্সিটিতেই ভর্তি হব। তারপর সবাইকে বলে দিব শিমুল আমার, আমার জামাই, আমার কলিজা। শিমুলের বুকটা সুখে সুখে পূর্ণ হয়ে ওঠে। পুষ্প লাল হওয়া নাকের ডগায় আলতো টোকা দিয়ে বলল, এত হিংসে! পুষ্প শিমুলের হাত সরিয়ে বলল, এত মার খেয়ে বিয়ে করেছি এসব শোনার জন্য? যে আসবে হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। আমি শিমুলের বউ। শিমুল বাসাটা পাল্টে ভার্সিটির পাশে 2 রুমের একটা ফ্ল্যাট নেয়। কিছু আসবাবপত্র কেনে। পুষ্প ফুটপাত থেকে এটা সেটা কিনে বাসাটা নিজের মতন সাজায়। পুষ্প এই রুম থেকে ওই রুমে প্রজাপতির মতন উড়ে উড়ে যায়, আবার আসে। শিমুল পুষ্পর উচ্ছলতা দেখে হাসে। একদিন দুজন মিলে রান্না করেছিল। পুষ্প গায়ের ওন্না কোমরে গুছে ভাতের মার ফেলেছে। এই সামান্য ব্যাপারটা শিমুলের এত ভালো লাগলো যে সে মুক্ত হয়ে তার বউকে দেখছে। এই কমাসে পুষ্প যেন বেশ খরণে হয়ে গেছে। বিয়ের পর যেন পুষ্প আরো সুন্দর হয়ে গেছে, একদম চোখে লাগার মতো। নাকি শিমুলের কাছে এমন লাগে? তবে আজকে পুষ্পর মুখটা কেমন যেন লাগছে। সে পুষ্পকে ডাকে। পুষ্প! পুষ্প ভাতের মার ফেলছিল। শিমুলের কথা শুনে তার দিকে তাকায়। শিমুল তরকারি নাড়া বন্ধ করে বলে, মুখটা শুকনো লাগছে কেন? কোনো সমস্যা?
পুষ্প শিমুলের দিকে ফেরে, হাতের উল্টো পিঠ দিয়ে নাকের ঘাম মোছে। কিছুদিন ধরে এত দুর্বল লাগছে, সারাক্ষণ মাথা ঘোরে। শিমুলের মাথায় যে চিন্তাটা প্রথম আসে সেটা হলো পুষ্প গর্ভবতী না তো। পুষ্প মনে মনে এটাই ভাবে। দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। শিমুল বলে, প্রেগনেন্ট নাকি? আমি কিভাবে জানবো? তো কে জানবে? পুষ্প মুচকে হেসে বলল। যে জানার কথা। শিমুল প্রতিপদী গলায় বলল, এটা অসম্ভব। পুষ্প তরকারির লবণ ঠিক কিনা দেখে, মুখে হাসির দৈর্ঘ্য বাড়িয়ে দেয়। আমার মনে হয় কেউ চলে এসছে, অভিজ্ঞ লোক। শিমুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। সে অনভিজ্ঞ লোক, এটাও শোনাচ্ছিল। আর এমনটা হবার কোনো চান্স নেই। সে পুষ্পর ব্যাপারে খুবই সতর্ক। তার হয়তো বাবা ডাক শোনার বয়স হয়েছে, কিন্তু পুষ্প সে তো এখনো ছোট। হ্যাঁ, বাচ্চা হলে পালন করে বড় তো করতেই পারবে, তবে এতে করে যদি তার স্বপ্ন পূরণ না হয়, শরীর খারাপ করে, তাহলে এইসব ভেবেই তো শিমুল সতর্ক। অন্য সব দম্পতির মতন তাদের পথটা সরল পথে চলেনি। তাদের পথটা দুর্গম। জীবনে উজ্জ্বল আলোর কাছে যাওয়ার যেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ। শিমুল খানিক ভেবে বলল, চান্স নেই। এত কনফিডেন্সে? জি ম্যাডাম। মান্থলি ডেট 3 দিন ওভার কিন্তু। শিমুল থমকে যায়, তারপরেই বলে, মাঝে মাঝে এমন হতে পারে, নো চাপ বেবি। পুষ্প মানে না, নাছোড় বান্দার মতন বলল, কিন্তু আমার যে শরীর খারাপ লাগছে, প্রেগনেন্সির লক্ষণ আছে। ম্যাডাম, আপনার কেন খারাপ লাগছে? বিকেলে ডাক্তার দেখিয়ে আনবো। পুষ্প কি ভেবে মন খারাপ করে বলল, আচ্ছা ধরো আমার পেটে সোনামণি চলে এসছে, বিকেলে গিয়ে পরীক্ষা করলাম, যদি পজিটিভ আসে তাহলে কি করবে? শিমুল পুষ্পর মন খারাপের আঁচ পায়, পাত্তা না দিয়ে বলে, এসব কিছু হবে না, কাজ করো। পুষ্প কাজ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, কাঁদা কাঁদা গলায় বলল, অ্যাবর্শন করে ফেলবো? পুষ্পর কথা শুনে শিমুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন কিছু না পুষ্প, খালি খালি টেনশন করো না। যদি হয় তাহলে করবে? শিমুল পুষ্পর দিকে এগিয়ে আসে। কি মনে হয়? পুষ্প কথা বলে না, তার চোখ ইতিমধ্যে পানিতে টলমল করছে। আমরা এত সতর্ক থাকার পরেও যদি আল্লাহ কাউকে পাঠাতে চায়, তাহলে আমরা আটকানোর কে? অ্যাবর্শন করা গুনাহ, আর এতে মায়েরও ক্ষতি হয়। সবচেয়ে ক্ষতি হয় যে মেয়েটার প্রথম সন্তানের বেলায় এটা করে। মেয়েদের শরীর খুব লাজুক, বাচ্চা নষ্ট করতে এই পথ অবলম্বন করলে দেখা যায় পরবর্তীতে আর বাচ্চাই হয় না। তাহলে দরকার কি? পুষ্প শিমুলের কথা মনোযোগ দিয়ে শোনে। শিমুল আবার বলে, পুষ্প, তুমি এসব কেন ভাবছো? কিচ্ছু হবে না। বিকেলে দুজনে ডাক্তার দেখিয়ে আসে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে শিমুল হেসে খুন বারবার পুষ্পকে রাগাচ্ছে। পুষ্পর কথা অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট করা হয়েছে, রিপোর্ট নেগেটিভ। রক্ত পরীক্ষাও করা হয়েছে। ডাক্তারের ভাষ্যমতে পুষ্প রক্ত শূন্যতা, তাই পিরিয়ড হয়নি। রক্ত শূন্যতার কারণে শরীর দুর্বল, মাথা ঘোরানো, বমি ভাব, শরীরে ক্লান্তিবোধ এইসব হচ্ছে। ওষুধ লিখে দিয়েছে, নিয়মিত খেতে বলা হয়েছে। পুষ্পর মন খারাপ। তার মনটা সারাদিনে মা হওয়ার স্বপ্ন দেখে ফেলেছিল। ছোট্ট ফ্ল্যাটে বাচ্চার কান্নার শব্দ কান পেতে শুনেছিল। বাচ্চাটা কার মতন হবে সেটাও একটু ভেবে নিয়েছিল। কিন্তু এখন সব স্বপ্নই তো শেষ। বুকটা কেমন জ্বলছে। আচ্ছা, সে কি মা হতে চাইছে? শিমুলের এত দুষ্টুমির কথাও যখন পুষ্প রাগ করে না, তখন শিমুল পুষ্পর মন খারাপের ভাগিদার হয়। কি হলো? কিছু না। শিমুল বুঝে গেল প্রিয়তমার মন খারাপের কারণ। তুমি কি মা হতে চাইছো পুষ্প? পুষ্প সম্মতির চোখে শিমুলের দিকে তাকায়। শিমুল পুষ্পকে নিয়ে একটা ক্যাফেতে গিয়ে বসে। তোমার না অনেক স্বপ্ন, অফিসার হবে না? তাহলে এত অল্প বয়সে পুচকি চলে আসলে কিভাবে হবে? প্রচুর পড়তে হবে তো। তোমার আরেকটু বয়স হোক, তখন না হয় আমরা বাচ্চার প্ল্যান করব। বাচ্চা হলে কি পড়া যায় না? কতজনেই তো বাচ্চা হলেও পড়ে। পরে কিন্তু তুমি পারবে না। পারবো। শিমুল মাথা নাড়িয়ে বোঝানোর ভঙ্গিতে বলে, আমরা বাচ্চা নিব, কিন্তু তুমি আগে নিজে প্রতিষ্ঠিত হও। তুমি কি ভুলে গেছো তোমার পড়ালেখা নিয়ে আমাকে কত কথা শুনতে হয়েছে? পড়ালেখার দোহাই দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ভুলে গেছো সব? ভুলিনি। কখনো ভুলাও যাবে না। যারা তোমার পড়া নিয়ে কটূক্তি করেছে তাদের দেখিয়ে দিতে হবে পুষ্প খাঁটি সোনা। এখন যদি বাচ্চা নিয়ে সংসারে ব্যস্ত হয়ে যাও, সব ভুলে বসো, তাহলে কিভাবে হবে? আমি চাই আর কয়েক বছর পরে বাবু নিতে।
আর আমার বউকে অফিসার বানাতে চাই। কি আমার স্বপ্ন পূরণ করবে না? পুরনো আঘাতগুলো শিমুল আবার মনে করিয়ে দিয়েছে। পুষ্প শিমুলের কাঁধে মাথা রেখে বলল। করব। শিমুল পুষ্পর কপালে চুমু খেয়ে বলে, মন খারাপ করে না সোনা। আল্লাহ চাইলে আমাদের মিষ্টি একটা কুট্টুস পাখি আসবে, অবশ্যই আরো বছর 5 পরে। পুষ্পর মন ভালো করতে শিমুল সে ঘুরে বেড়ায়। কতক্ষণ রিক্সা করে ঘুরে তারপর টিএসসিতে যায়। সেখানে যে কত মানুষ, অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, অনেক কপত কপতি বসে সময় কাটাচ্ছে, অনেকে একা বসে আছে। শিমুল কিছুক্ষণ পুষ্পর হাত ধরে হাঁটে, তারপর দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। পুষ্প খেয়াল করে দেখে অনেক মেয়ে শিমুলকে দেখছে। দেখছে বললে ভুল হবে, প্রায় চোখ দিয়ে গিলে নিচ্ছে। সে শিমুলের দিকে তাকায়। ভার্সিটির প্রফেসর হিসেবে নিজেকে বেশ শালীন আর মার্জিত রাখে। কালো শার্ট আর সাদা প্যান্টে ফর্সা গায়ে শিমুলকে ফুটন্ত ফুলের মতন দেখাচ্ছে। মাথা ভর্তি ঝাঁকড়া চুল পরিপাটি করে গোছানো, মুখের মিষ্টি হাসি আর কথা বলার ভঙ্গিমা সবার নজর কাড়তে সক্ষম। উফ, ছেলেটা এত সুন্দর কেন? পুষ্প ইদানিং ক্ষণে ক্ষণে শিমুলের প্রেমে পড়ে। ভেবেছিল তার জীবনে একবারই প্রেমে পড়া হলো, কিন্তু ভুল। তার জীবনে সে 1000 বার প্রেমে পড়েছে। একটা পুরুষের প্রেমে যতবার ভাবে পড়া যায় সে পড়ে। আজকে শিমুলকে একটু বেশি সুন্দর লাগছে, কিন্তু মেয়েরা এইভাবে তাকায় কেন জানে না। শিমুল বিবাহিত। মেয়েদের বিয়ে হলে শাড়ি চুড়ি নাকফুল পরে নিজের গায়ে বিবাহিত ছাপ দেয়, কিন্তু ছেলেদের বেলায় কেন কোনো ছাপ নেই? কেন বোঝার উপায় নেই বিবাহিত নাকি অবিবাহিত? পানের পুরুষের দিকে মেয়েদের এমন চাহনি পুষ্পর ভালো লাগে না। শিমুল বোধহয় মেয়েদের এমন চাহনি দেখে মুচকি হাসি। তার হাসি দেখে পুষ্পর রাগ আকাশ ছুঁয়। পুষ্প অভিমানী চোখে শিমুলের দিকে তাকিয়ে আছে। শিমুল তার ফুলানো গাল দুটো টিপে বলল, কি হয়েছে পাখিটা, গাল ফুলাচ্ছে কেন? পুষ্প আবারও আশেপাশের মেয়েদের দিকে তাকায়। সব মেয়ে তোমাকে দেখে কেন? শিমুল তার চুলের হাত বুলিয়ে মুচকি হাসে। প্রেয়সীর বুকের জ্বলন বেশ টের পায়। পুষ্পকে রাগাতে এত ভালো লাগে তাই বলল, দেখার জিনিস তো দেখবেই। পুষ্প সাথে সাথে শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়, নাক ফুলিয়ে অধিকারের সাথে বলল, তুমি আমার জিনিস, শুধু আমার। শিমুল হাসে। মেয়েটা তাকে এত ভালোবাসে। হ্যাঁ তোমার, কিন্তু ওরা তো জানে না। জানিয়ে দাও। কি দরকার? আমাকে এভাবে প্রেম প্রেম চোখে দেখছে, ভালোই তো লাগছে। খুব শখ। একেই বলে পুরুষ মানুষ, প্রেম করলে জান প্রাণ, বিয়ের পরে সরে দাঁড়ান। শিমুল মুচকি হেসে এক হাতে পুষ্পকে তার দিকে চাপিয়ে নেয়। সরে দাঁড়াতে হবে না রে বউ, সারা জীবন কাছে রাখার জন্যই তো এত সংগ্রাম। শিমুলের কথায় পুষ্পর অভিমান কমে। শিমুলের শার্টের বাতমে হাত বুলিয়ে বলে, তোমাকে কেউ দেখলে আমার ভালো লাগে না, কেমন যন্ত্রণা লাগে। তারপর বুকে হাত দিয়ে বলল, এখানে ব্যথা করে জান। পুষ্প আদরি গলায় কথাগুলো শুনে শিমুলের মুখে হাসি ফুটে ওঠে। আস্তে করে বলল, তাই? হ্যাঁ, কোনো মেয়ে যখন দেখে তখন আমার এত খারাপ লাগে। তোমায় প্রেম চোখে দেখার অধিকার শুধু আমারই থাক, অন্য কেউ প্রেম চোখে দেখার আগে আমার মরণ হোক। সবাই শুনেন, আমি বিবাহিত। এই মিষ্টি মেয়েটা আমার বউ। পুষ্প মুখে হাত চেপে দাঁড়িয়ে থাকে। সে এতটা কল্পনা করেনি। আশেপাশে সবাই হতভম্ব হয়ে তাদেরকে দেখছে। অনেকে ভাবছে ছেলেটা পাগল নাকি। বিবাহিত ভালো কথা, এভাবে জোরে জোরে বলতে হবে? শিমুল পুষ্পর মুখ হাত থেকে সরায়, টুক করে চোখ মেরে বলল, সবাইকে জানিয়ে দিলাম পুষ্পরানী। আপনার কি আর কোনো ইচ্ছা আছে? থাকলে এই প্রজাকে বলে ধন্য করুন। শিমুলের কাজটা হয়তো সামান্য, কিন্তু এই সামান্য কাজটা পুষ্পকে যে কি খুশি দিয়েছে এটা প্রকাশ করার মতন না। অনেকের কাছে হয়তো পাগলামি মনে হতে পারে, কিন্তু শিমুল জানে মাঝে মাঝে প্রিয় তোমার মনের খুশি ফোয়ারা বাড়িয়ে দিতে পারে, এমন পাগলামির দরকার আছে। পুষ্প হেসে বলল, পাগল নাকি? ফাগুরি তো, আজকে বুঝলি? পুষ্প হাসে। ছেলেটা এত সহজে স্বীকারোক্তি করে যে পুষ্প এই ছেলের কথাগুলো প্রেমে পড়ে যায়। পুষ্প দূরে একজোড়া শালিক পাখির দিকে তাকিয়ে বলল, পড়ে গেছি। কোথায়? তোমার প্রেমে। শিমুল আহ্লাদি গলায় বলল, তুমি প্রেমে পড়ো, উঠো, কিন্তু আমি যে সেই পিচ্চির প্রেমে পড়লাম আর উঠতেই পারি না, ক্ষণে ক্ষণে ডুবে মরি। ইস, এমন একটা কাজ করেছো, সবাই কিভাবে দেখছে। দেখো, লজ্জা পাচ্ছ?
এত এত লোকের মাঝে পুষ্প পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে শিমুলের গালে তার নরম ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয়। ফিসফিস করে বলল, বাসায় যাব, সবাই দেখছে, আমার খুব লজ্জা লাগছে। চুমু চুমু দিয়ে এখন লজ্জা? পুষ্প পরীক্ষা আর মাত্র 2 দিন বাকি। পুষ্প তার আব্বার বাড়ি থেকে পরীক্ষা দেবে। বাবা মা যতই যা বলুক, ছেলে মেয়ে কি রাগ অভিমান করে থাকতে পারে? পুষ্পও পারেনি। হয়তো মনির গহিনী দাগটা দগদগে হয়ে আছে, কিন্তু উপরে শান্ত। পুষ্পকে শিমুল দিয়ে আসবে। 1 মাস 13 দিন লাগবে পরীক্ষা শেষ হতে। এতদিন শিমুলকে ছেড়ে থাকতে হবে বিধায় পুষ্পর মন প্রচন্ড খারাপ। বারে বারে চোখের কোণের পানি জমছে। ওন্না দিয়ে চোখ মুছতে মুছতে চোখের বর্ণ লাল আকার ধারণ করেছে। শিমুল সূক্ষ্মভাবে সব পর্যবেক্ষণ করছে। পুষ্প নিঃশব্দে কান্না দেখে বলতে পারে না, আমারও কষ্ট হচ্ছে পুষ্প। হঠাৎ পুষ্প শিমুলের গলা আঁকড়ে ধরে বলল, তুমি আমার সাথেই থাকবে, তা না হলে আমার পরীক্ষা ভালো হবে না। শিমুল আস্তে ধীরে পুষ্পকে নিজের বাহু ধরে আটকে বলল, আমার ভার্সিটি আছে না, তা না হলে থাকতাম। তুমি মন দিয়ে পরীক্ষা দিও, আমি প্রতি শুক্রবারে যাব। পুষ্প কান্না গলায় বলল, আমি না থাকলে তুমি আবার টিয়ার সাথে প্রেম প্রেম করবে না তো? শিমুল হতভম্ব হয়ে বলল, এত সন্দেহ? এটা সন্দেহ না, ভয়। তোমাকে হারিয়ে ফেলি কিনা তার ভয় পাই। বিশ্বাস করো, তোমাকে হারালে আমি মরে যাব, আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। শিমুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। এত ভালোবাসা হারানো যায়? যায় কিনা জানা নেই, কিন্তু শিমুল হারাতে দেবে না। রাত 8টা নাগাদ শিমুল আর পুষ্প তাদের বাড়িতে আসে। এবার পুষ্পদের বাবা মায়ের ব্যবহার পুরো বদলে গেছে। সেবার মুন্নির শ্বশুর বাড়িতে শিমুলের প্রতি যে অবজ্ঞা অবহেলা ছিল, তার কোনো রেস নেই। এবার সবটা জুড়ে আদর আপ্যায়ন, প্রফেসর জামাই বলে কথা। পুষ্প অবাক হয়ে দেখে, জীবনে টাকাই কি সব? টাকা না থাকলে মানুষ দাম দেয় না, আর টাকা থাকলে মাথায় করে রাখে। অথচ মানুষ কিন্তু একজনই, ভিন্নতা শুধু টাকায়। তাহলে কি টাকাই সব? শিমুল বাড়িতে চায়। গ্রামে এসে তার মাকে না দেখে চলে যাবে? কখনোই না। সে কত মাস ধরে মায়ের মুখটা দেখে শান্তি নেওয়া হয় না। রাবেয়া প্রায় ফোন করে কান্নাকাটি করে। তাই শিমুল সকালে ঘুম থেকে উঠে পুষ্পর থেকে বিদায় নিয়ে বাড়িতে গেল। তার মনের ভাব মায়ের কাছে ঘন্টা 2 থেকে ঢাকা চলে যাবে। শিমুল বাড়িতে ঢুকেছে। যেই বাড়িতে শৈশব থেকে যুবক হয়েছে, আজকে সেই বাড়িতে ঢুকতেই শিমুলের কেমন অস্বস্তি লাগছে। হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলেই এমন লাগছে। রাবেয়া ছেলেকে দেখে আবার কান্নাকাটি শুরু করেন। দুজনের সোফায় বসে কথা বলার এক পর্যায়ে শওকত হাওলাদার আর মুজিব হাওলাদার বাড়িতে আসে। তারা কেউই ড্রয়িং রুমে শিমুলকে আশা করেনি। শওকত হাওলাদার গলা ছেড়ে ফুলিকে ডেকে পানি দিতে বলে ড্রয়িং রুমে আসে। শিমুলকে দেখে কিছুটা চমকে যায়। শিমুল অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে বসে। তারপর কাটকাট গলায় বলল, কেমন আছেন? শওকত হাওলাদার নিজের ঘরের দিকে পা বাড়াচ্ছিল, কিন্তু শিমুলের কথা শুনে দাঁড়ায়। আস্তে করে সোফায় বসে। পূর্ণ দৃষ্টি মিলে শিমুলের দিকে তাকায়। ছেলেটা কি একটু শুকিয়ে গেছে? হয়তো। শওকত হাওলাদার ইদানিং বেশ শূন্যতা অনুভব করেন। শিমুল ছাড়া যে তিনি কতটা অচল তা হাড়ে হাড়ে টের পান। আস্তে করে বলল, ভালো। তোমার কি অবস্থা? শিমুল তার আম্মার দিকে তাকায়। রাবিয়া অবাক হয়ে স্বামীকে দেখছে। শিমুল বলল, আলহামদুলিল্লাহ। মুজিব হাওলাদার ঠেস দিয়ে বলল, কি করস ঢাকায়? গার্মেন্টস কাজ করস নাকি? বাবার কথায় শওকত হাওলাদার বিরক্ত। ছেলেটাকে এইসব না বললে হচ্ছে না। মুজিব হাওলাদারকে কিছু বলার আগে শিমুল জবাব দেয়। শিমুল মুচকে এসে মুজিব হাওলাদার দিকে তাকায়। গার্মেন্টসে কি মানুষ কাজ করে না? গরু ছাগল কাজ করে নাকি? তাহলে গার্মেন্টস নিয়ে এত অবহেলা কেন? অনেক মানুষ আছে গার্মেন্টসে কাজ করে সংসার চালায়। শিমুল থামার পরে রাবিয়া গর্বের সাথে বলল, আমার শিমুল ভার্সিটির প্রফেসর। শওকত হাওলাদার চমকে শিমুলের দিকে তাকায়। প্রফেসর? ওনার চমকে তাকানোটা শিমুলের চোখে পড়ে। ভেবেছিল কিছুক্ষণ থাকবে, কিন্তু তা আর সম্ভব না। পেশাকার শুনে হতভম্ব। শিমুল ভার্সিটিতে পড়ায়? বেতন কত? গলা বাড়িয়ে বলল, ভাই তোর বেতন কত রে? পেশাকার কথা শুনে শিমুল হাসে। ভাই, কত যন্ত্রণা যে এই মহিলা তাদের দিয়েছে তা তারা জানে। সে দাম্ভিকতার সাথে বলল, বউ পালতে পারছি। শিমুল কোন কথার পিঠে এই কথাটা বলেছে শওকত হাওলাদার ঠিক বুঝতে পারছে। আজকে তার মনে হচ্ছে এত ছোট্ট একটা মেয়ের সাথে তার একটু বেশি অন্যায় করে ফেলেছেন। এতটা না করলেও হতো, আর পুষ্পর সাথে এমন না করলে হয়তো শিমুলও ঢাকামুখী হতো না, আর তার এই দুর্দশা দিনও আসতো না। শিমুল উঠে দাঁড়ায়। হাতের ছাই রঙা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। মা, আসি তাহলে? রাবেয়া বাদ সাথে। আব্বা দুপুরে খেয়ে যা। না মা, রাস্তায় অনেক জ্যাম থাকে, আসি। শিমুল চলে যাচ্ছে। শওকত হাওলাদারের বলতে ইচ্ছা করে, শিমুল, আর ঢাকায় যাওয়া কি দরকার? বাড়িতে থেকে জানা। তুই না থাকলে
বাড়িটা খালি খালি লাগে। আবার আমার হয়ে কাজ কর, তোকে ছাড়া আমি অসহায়। কিন্তু দাম্ভিকতার জোরে হেরে যাওয়ার জেদে নিজেকে আর মেলে দেওয়া হয় না। মায়াটা মনের গহিনী চলে যায়। পেশাকার কিছু বলতে চাইলে সকথা হলদার চোখ রাঙায়। ওনারা আজকেও এত কথা কিভাবে বলে? ওনারাই যত নষ্টের মূল। শিমুল চলে যায়। সময় তার গতিতে ছন্দ করে চলছিল। পুষ্পর আর মাত্র 2টা পরীক্ষা বাকি। মিজান শেখের আসতে একটু দেরি হয় বিধায় দুপুরে ভাত খেতে 3টে বেজে যায়। টেবিলে গিয়ে পুষ্প দেখে গরুর মাংস রান্না হয়েছে। গরুর মাংস দেখেই কিনা শিমুলের হাস্যোজ্জ্বল মুখটা চোখে ভেসে ওঠে। তার শিমুল যে গরুর মাংস পছন্দ করে। রোকসানা পুষ্পর প্লেটে মাংস তুলে দেয়। পুষ্প খায় না, চুপচাপ মাংসের দিকে তাকিয়ে আছে। টাকার অভাবে ঢাকা যাওয়ার পরে আর মাংস কেনা হয়নি, খাওয়াও হয়নি। এই 2 মাসে ধার দেনা, ফ্ল্যাট অ্যাডভান্স ভাড়া আর টুকটাক কেনাকাটা দিয়েই টাকা ফুরিয়ে গিয়েছে। এই মাংসের তরকারি পেলে শিমুল অনেকটা ভাত খেতে পারত। কি জানে আজকে দুপুরে কি খাবে? এই তরকারি কি পুষ্পর গলা দিয়ে নামবে? বুকটা জ্বালা পোড়া হয়। সামান্য একটা তরকারিই তো, তাও কেন জানি পুষ্পর চোখ ভরে পানি আসে। মা বাবার সামনে পানি দেখাতে চায় না বিধায় উঠে বলে বাথরুম থেকে আসছি। রুমে গিয়ে মায়ের মোবাইল দিয়ে পুষ্পকে ফোন দেয়। শিমুল তখন ভাত খাচ্ছিল। ফোন ধরে অস্পষ্ট গলায় বলল,